মেজো বউ, এবারে ঠেলা সামলাও। আঙ্কেল, এরকম ভাস্করের ইচ্ছের বিরুদ্ধে আমরা তো ফুলিকে ওর ওপর চাপিয়ে দিতে পারি না। পরিবারের বিপদের চেয়ে ওর ইচ্ছাটাই বড় হলো না। দেখো মেজো বৌমা, আমাদের পরিবারের রীতি হলো বড়রাই ছেলে মেয়েদের বিয়ে ঠিক করবে, আর সেই সিদ্ধান্ত পরিবারের সকলে মেনে নেয়। এতে কখনো ভালো বই খারাপ হয় না। কিন্তু আঙ্কেল, স্মার্ট মেয়ে, তোমার আঙ্কেল ভুল কথা কিছু বলেননি। আমার কাছে ফুলি আমার নিজের মেয়ের সমান। এই উঠোনেই ও লগ্নভ্রষ্ট হয়েছিল, আর এই উঠোনেই আমি ওর লগ্নভ্রষ্টার অপবাদ ঘোচাবো। ভাস্কর, তোর কোনো আপত্তি আমরা শুনবো না। তুই আমার সন্তান, তুই ভাবলি কি করে যে আমরা তোর ব্যাপারে একটা ভুল সিদ্ধান্ত নেব? মা, আমার সাথে তোমরা একদম ঠিক করলে না, একদম ঠিক করলে না। কোথাকার লাশাই বেচছিস তুই? হ্যাঁ, কোথাকার লাশাই বেচছিস? সংসারের কোন কাজে লাগিস তুই? হ্যাঁ, পাইস হোটেলে বসিস না, একটা পয়সা রোজগার করিস না, সংসারে টাকা দিস তুই? বাবা বাবা বাবা, এইসব কথা আছে কেন বাবা? আসবে না কেন? আসবে না কেন? কি করে ও? আমার মুখের উপর কথা বলছে ও? আমার মুখের উপর না বলছে? শোন শঙ্কর, ওকে বলে দে যে ওর হ্যাঁ না এর কোনো ধার ধারি না আমি। ওর কোনো অধিকার নেই কিচ্ছু বলার। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে, ওর সঙ্গেই ফুলির বিয়ে হবে, ব্যাস। ঐশ্বরী, চলে এসো, তুমি চলে এসো। না মেজপতি, এটা একদম ঠিক হলো না আমার সাথে যা হলো। এরপরে এই মেয়েটাকে আমি আর বিয়ে করব না। কিছুতেই করবো না। জীবন, এরম বলে না, এরম বলে না। তুই বাঁচবি, তুই বাঁচবি। কিন্তু তুমি কি বাঁচবে মেজো বউ? এত অশান্তিতে জ্বলে পড়ে মুছছো তো। যে ভাস্কর তোমার চেলা ছিল, সে যে তোমার বিরুদ্ধে চলে গেল মেজো বউ। একটু একটু করে তোমার সব ডানা আমি ছেটে দেব, তখন তুমি উঠবে কিসের জোরে? আঙ্কেল, স্মার্ট মেয়ে, তুমি ঠাকুরমশাইকে একটা ফোন করে ওনাকে ফোনটা দাও। কি হলো? কি ভাবছো? কথা কানে যাচ্ছে না? আন্টি, আমি বলছিলাম যে ভাস্করের ইচ্ছের বিরুদ্ধে এই বিয়েটা দিলে ওরা সুখী হবে তো? সম্বন্ধ করে বিয়ে দিলে প্রথম প্রথম একটু অসুবিধা হয়, তারপর এক ছাদের তলায় থাকতে থাকতে সবই ঠিক হয়ে যায়, মানুষ অভ্যস্ত হয়ে যায়। আর সত্যি তো, একটা আইবুড়ো মেয়েকে দিনের পর দিন এভাবে আমি তো বাড়িতে রাখতে পারবো না। ওই লোকগুলো আবার আসবে, পাড়াপড়শি সবাই কথা তুলবে। না না, উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন ঠিকই নিয়েছেন। তুমি ফোনটা করো। তাছাড়া মেয়েটাকে তো আমি নিজের স্বার্থে এ বাড়িতে এনেছিলাম।
আর এই বাড়িতে আমার দোষে ও লগ্নভ্রষ্টা হয়েছে। ওর প্রতি আমার একটা দায়িত্ব আছে তো। ঠিক বলেছ মহেশ্বরী। ভাস্করের মতামতকে গুরুত্ব দিতে গিয়ে আমরা ফুলির ওপর অবিচার করতে পারি না। মেজ বৌমা, তুমি এক্ষুনি ঠাকুর মশাইকে ফোনটা করো। নমস্কার ঠাকুর মশাই, বলছিলাম যে আমার ছোট ছেলে ভাস্কর, ওর বিয়ের জন্য একটা দিন দেখুন তো খুব তাড়াতাড়ি। ঘোষমশাই, আগামী পরশু দিনই তো বিয়ের ভালো দিন আছে। এরপরে চৈত্র মাস পড়ে গেলে সেই বৈশাখ অব্দি অপেক্ষা করতে হবে। না 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 না, অতদিন অপেক্ষা করা যাবে না। আমি সামনের একটা তারিখেই বিয়ে দিতে চাই। এটাই বোধহয় আমাদের পরিবারের নিয়তি। আমাদের পরিবারের কোনো বিয়েই সুস্থিরভাবে হয় না, রাতারাতি সব ব্যবস্থা করতে হয়। যাকে আপনি একটা কাজ করুন, আপনি ফর্দটা তৈরি করে পাঠিয়ে দিন, শঙ্কর সব ব্যবস্থা করে দেবে। হ্যাঁ আচ্ছা, ঠিক। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। মেজ বৌমা, পরশুই বিয়ে। তুমি শঙ্করকে বলো সব ব্যবস্থা করতে। আন্টি আমি বলছিলাম যে আর একবার ভেবে দেখলে হতো না? ভাবনা চিন্তার আর জায়গা নেই স্মার্ট মেয়ে। আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, বিয়ের তারিখও পাকা হয়ে গেছে। কি করে ও? আমার মুখের উপর কথা বলছো, আমার মুখের উপর না বলছে। শোন শঙ্কর, ওকে বলে দে যে ওর হ্যাঁ নায়ের কোনো ধারধারি না, আমি ওর কোনো অধিকার নেই কিচ্ছু বলার। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে, ওর সঙ্গেই ফুলির বিয়ে হবে, ব্যাস। হাই, এদিকে শোনো তো। তোমার এটাই মতলব ছিল, তাই না? হ্যাঁ, যেভাবে হোক এই বাড়িতে একটা পাকাপাকি বন্দোবস্ত করে নাও। বাহ, আমার মায়ের হাত ধরে সুঁচুয়ে ঢুকলে আর এখন ফাল হয়ে বেরোচ্ছ। প্রথমে আমার দাদাকে তাক করলে, তারপর যখন তোমাদের বিয়ে ভেঙে গেল তখন আমাকে তাক করলে। বাহ, খুব ভালো। আর তুমি কেমন মেয়ে সেইটা আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। একটা কথা কান খুলে শুনে রাখো ফুলি, তোমার মতন একটা গৃহভূতকে আমি ভাস্কর ঘোষ কোনোদিনও বিয়ে করব না। থাক, তোমার একটা কথাও শুনবো না, তোমার কোনো কথাই শুনতে চাই না। তোমার জন্য ওরা যেভাবে আমাকে অপমান করেছে, যেভাবে আমাকে রোজগার নিয়ে খোটা দিয়েছে, আমি স্বপ্নেও ভাবতে পারি। আমার কোনোদিন এরকম বলেনি বাবা। তোমাকে বিয়ে করার বদলে যদি বাবা আমাকে বলতো যে গলায় দড়ি দে, তা আমার কাছে ঢের ভালো হতো। আমায় কেউ খুঁজে পাবে না, আমি চলে যাবো অনেক দূর। বিয়ে তো বিয়ে দেওয়াচ্ছি, চলে যাবো এই বাড়ি ছেড়ে। ভাস্করদা, ও ভাস্করদা, ভাস্করদা যেও না, ভাস্করদা দোহাই তোমার, ভাস্করদা যেও না, যেও না ভাস্করদা। ফুলি, আমি চলে যাবো। কি বলছো কি বলি? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি তোমার গ্রামে ফিরে গেলে ওই শয়তান মোড়লটা তোমাকে বাধ্য করবে ওকে বিয়ে করার জন্য। তুমি কি সেটাই চাও? আমার চাওয়া না চাওয়াতে কি যায় আসে বৌদিমা? আমার নিয়তিতে যেটা লেখা আছে সেটা তো হবেই। আর আমি সত্যি চাই না আমার জন্য তোমাদের জীবনে কোনো অশান্তি হোক। ফুলি, তোমায় কেউ কিছু বলেছে? না না, আমাকে কেউ কিছু বলেনি বৌদি ভাই। কিন্তু তুমি একবার ভেবে দেখো বৌদি ভাই, আমাকে বাঁচাবার জন্য ভাস্করদা কেন নিজের জীবনটা নষ্ট করতে যাবে? কেন আমার মতো একটা কেউ পড়াশোনা না জানা মেয়েকে বিয়ে করতে যাবে বলো? কেনই বা আমার মতো বোঝাকে সারাটা জীবন নিয়ে বয়ে বেড়াবে বলো তো? আর তাছাড়া কি
জোর করে বিয়ে দেওয়া যায়? জোর করে কি দুটো মানুষের মনের মিল করা যায়? তুমি বলো। এটাকে কি বিয়ে বলে? বিয়ে মানে দুটো মানুষের মধ্যে একটা নতুন সম্পর্ক তৈরি হয়। একটা সম্পর্ক এত বড় মিথ্যের উপর দাঁড়িয়ে কি তৈরি হতে পারে? না আমি আপনাকে বিশ্বাস করতে পারবো না, আপনি আমাকে বিশ্বাস করতে পারবেন। আর যদি ভাস্করটা কোনো হটকারী সিদ্ধান্ত নিয়ে নেয় বানি দিদির মতো, যদি বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে তো আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না বৌদি ভাই। এবার তোমাদেরও শান্তি, আমারও শান্তি। বৌদি ভাই, বৌদি ভাই, তোমার দুটি পায়ে পড়ি, বলি তুমি আমাকে যেতে দাও। আমার যা হওয়ার হোক, আমি গ্রামে চলে যাই বৌদি ভাই। না, আঙ্কেল তোমার গ্রামের মোড়লকে কথা দিয়েছে যে তোমার আর ভাস্করের বিয়ে হবে। এখন যদি সেটা না হয় তাহলে আঙ্কেলের কতটা অসম্মান হবে তুমি একবার ভেবে দেখেছো? ভাস্কর হুট করে রাগের মাথায় কয়েকটা কথা বলে ফেলেছে, কিন্তু ও ঠিক বুঝতে পারবে, তুমি দেখো ও ঠিক বুঝতে পারবে। আমি মানছি দুটো মানুষের সম্পর্ক কখনো জোর করে তৈরি করা যায় না, কিন্তু এও ঠিক যে কিছু কিছু জোর করে তৈরি করা সম্পর্ক সময়ের সাথে সাথে এমন শক্ত বাঁধনে বাঁধা পড়ে যায় না যে তা হাজার টানাটানিতেও কখনো ছেড়ে না। না না, ভাস্কর ক্লাবেও যায়নি, এমনকি কেউ কোথাও দেখেওনি ভাস্করকে। মা, এ কি তোমরা সবাই এখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? দেখ না শঙ্কর, ভাস্কর সেই কোন সকালবেলা বেরিয়েছে, এখন অব্দি ফিরলো না। কোথায় গেছে, কি করছে, নাও নেই খাওয়া নেই, কে জানে। সে কি, কিন্তু ও তো কখনো এরকম করে না মা। দুপুরের ভাতও খাইনি ঠাকুরপো, মনের দুঃখে কোথায় কোথায় ঘুরছে কে জানে। আর এই বয়সে ছেলে মেয়েদের মতিগতিরও তো ঠিক নেই, কখন কি করে বসবে বলা তো যায় না। বড় বৌমা, দেখছো তো সবাই দুশ্চিন্তা করছে, তার মধ্যে তোমার এই কথাগুলো না বললেই নয়। বাবা আমার মুখের কথায় কি যায় আসে, কিন্তু আমি কথাটা কি কিছু ভুল বলেছি? বাণীকে দেখলেন না? বড় বৌমা থাক না এইসব কথা। মেজা, বলছি ভাস্করের কোথাও পেলাম না। দাঁড়া আমি দেখছি। ভাস্কর, দেখি শর্ত, তুই মদ খেয়েছিস? হ্যাঁ, মদ খেয়েছি বাবা, বেশ করেছি, বেশ করেছি, আজকে মদ খেয়েছি। তুই মতলব করছিস? আজকাল নেশা করার সাথে আজকাল নয় বাবা, আজকাল নয়, আজ থেকে ঠিক আছে, ঠিক আছে মা, ঠিক আছে, আজকে থেকে এই ভাস্কর ঘোষ নেশা করা আরম্ভ করেছে। আর কার জন্য তোমরা জানো? এই যে দা মহান, দ্য গ্রেট মেজবুদ। হ্যাঁ মেজবুদি, তোমাকে আমার মেজবুদি, তোমার পায়ের ধুলো আমাকে একটু দেবে? হ্যাঁ, যাতে আমিও তোমার মতন ভগবান সাজার ভান করতে পারি, দেবতা সাজার ভান করতে পারি, তোমার মতন মহান হতে পারি। মেজবুদি, এই আমাকে বলো না, হ্যাঁ হ্যাঁ, তোমার খুব শখ তাই না? অনেক মহান, আবার অনেক শখ তাই না তোমার? তোমার দাদা বলছি না আমি, আজকে আমি
ঠিক সব চিনতে মেজবুদির আসল রূপটা আজকে আমি দেখে নিয়েছি। এত কাল ধরে মেজবুদি একটা মুখোশ পরে সবার সামনে, আর আজ আমি মেজবুদির আসল রূপটা দেখে নিয়েছি। বৌনি, এই বৌনি, তুমি তো মেজবুদিকে একদম ঠিক চিনতে পেরেছিলে, তাই তো? হ্যাঁ, বলো না, বলো, সবার সামনে একবার বলো না। আহা, কি পালাখানাই না পড়ছো ভাস্কর, চোখে তো জল এসে গেল। কই গো মেজবউ, দৌড়টা কোন দিক থেকে শুরু করবে? সদর থেকে নাকি সিঁড়ির দিক থেকে? এই মেজবুদি, বলছি তোমার আমার উপর এত কিসের রাগ? আমার উপর এত শত্রুতা কেন তোমার, যে আমার এত বড় সর্বনাশটা করলে তো? আমি হ্যাঁ, তুমি। আমি তোমার সর্বনাশ করেছি? আমি কি করেছি? হ্যাঁ, সর্বনাশ করেছো। আরে বলতে দাও মা, আমাকে আজকের দিনটা বলতে দাও অন্তত। তুমি কিচ্ছু করনি, আমাকে বাঁচাতে গিয়ে আজকে তোমাকে এইভাবে অপমানিত হতে হচ্ছে গো বৌদিভাই। তোমার কোনো দোষ নেই। সর্বনাশ করেনি? হ্যাঁ, তুমি যে ছকটা সাজিয়ে এই বাড়ির বড়দের লেলিয়ে দিয়ে এমন করেছো যাতে রাজারানীরা তোমার এই টোপটা টপাটপ গিলে দেয়। শোনো, আমার বাড়ির এই অশিক্ষিত মানুষগুলো তোমার ওই টোপ ধরতে পারবে না, কিন্তু আমি কিন্তু ঠিক ধরে নিই। আমার একটা ভাই থাকলে তাকে নাকি আমি ফুলির সঙ্গে বিয়ে দিতাম। বাহ বাহ মেজবুদি, বাহ। তোমার এই কথাটা না আসলে একটা টোপ ছিল। হ্যাঁ, সেই টোপ দিয়ে তুমি আমার এই বাবাকে আর মাকে তোমার বড়শিতে গেঁথে নিয়ে। হ্যাঁ বা মা, তাই সত্যি বলছি। আর আর তাদের মাথায় এটা ঢুকিয়ে দিয়েছো যে আমাকে এই অশিক্ষিত গৃহভূতটাকে নাকি বিয়ে করতে হবে। ভাস্কর ঘোষ নাকি এই অশিক্ষিত গৃহভূতটাকে বিয়ে করবে। ব্যাস, নিজে মহান সেজে আমার একদম পুরো সর্বনাশ করে দিল। বাহ ভাস্কর, এবার থেমে যা, এবার কিন্তু মাতলামো করছিস তুই। আমাদের ভালো মানুষ মেজদার তো দেখছি গায়ে ছাকা লেগেছে। গুড বাই ভালো মানুষ মেজদা, এত লাগবে? তুই তো নিজের বউয়ের কথাতে আবার উঠবোস করিস। ভাস্কর, তোকে নিজের ছেলে বলে ভাবতে আমার ঘেন্না করছে। সত্যি ভাস্কর, এতটাই নেশা করেছিস যে লঘু গুরু বিচার করতে ভুলে গেছিস। তোর মেজদা মেজ বৌদি এদের সঙ্গে কেউ এইভাবে কথা বলে? মা, তোমার ছোট ছেলে যে প্রথমবারের মতন একটু সাহস দেখিয়ে সত্যি কথাগুলো বললো আজকে। জানো তো মা, আমি না যাদেরকে এই বাড়িতে আমার আপন বলে মনে করতাম না, তারা কেউ না আমার আপন নয়। তারা সবাই আমার শত্রু, পরম শত্রু। তোকে আজকে আমি শেষ করে দেবো। নিজেই জানে না ও কি বলছে। মামা, তুমি দয়া করে শান্ত হও। কেন নিজের শরীর খারাপ করছো? একটা মাতাল ছেলের জন্য কেন নিজের শরীর খারাপ করছো তুমি? আন্টি তুমি শান্ত হও। ভাস্কর তো এরকম নয়, বলো। ও মদ খেয়ে ফেলেছে, ও ভুল করে ফেলেছে। ও সুস্থ হয়ে গেলে ও সব বুঝতে পারবে, তুমি দেখো। ভাস্কর লক্ষ্মী ভাইটি আমার। আমাকে একদম ছবেন। এটা কি বললে তুমি জানো? হ্যাঁ, কি বললে জানো? ভাই না, আমি তোমার ভাই, এই কথাটা একদম আমাকে আর কোনোদিনও বলবেন। আমি তোমার ভাই হলে তুমি আমার উপরে এত বড় শোধ তুলতে না। শোধ?
আমি তোমার উপর কিসের শোধ তুলেছি? দেখো মেজে বৌদি, তুমি তো কোনোদিনও মেজদাকে মন থেকে মেনে নিতে পারো না। তোমার বাড়ির লোক জোর করে তোমাকে এই বিয়েটা দিয়েছে, আর তুমি তো বোধহয় জানতেও না যে আমাদের এই ভালো মানুষ মেজদা আসলে একটা অশিক্ষিত। তোমার কপালে যখন একটা অশিক্ষিত লোক জুটেছে, ঠিক তেমনই তুমি আমার কপালে এই অশিক্ষিত গৃহভূতটাকে দিয়ে দিচ্ছ। ব্যাস, তোমার শোধ বোধ হয়ে যাচ্ছিল আমার সাথে। মেজো বউ, এবার ঠেলা সামলা। শোনো ভাস্কর, সত্যিটাকে স্বীকার করার সৎ সাহস আমার আছে। হ্যাঁ, এটা সত্যি যে এই বিয়েটা আমি প্রথমে মানিনি, কিন্তু তার কারণ এই নয় যে তোমার মেজদা অশিক্ষিত। তার কারণ এটা যে আমাকে মিথ্যে বলে এই বিয়েটা দেওয়া হয়েছে। তবে তোমার মেজদাকে দেখে আমি একটা জিনিস বুঝেছি, শিখেছি, যে কোনো মানুষকে কেবলমাত্র তার শিক্ষা দিয়ে মাপা যায় না। তার অন্তরের মানুষটা খাঁটি কিনা, তার মনটা খাঁটি কিনা, সেটা দিয়ে বিচার করতে হয়। তোমার সব লিখতে হয় ছাড়ো তো। হ্যাঁ শোনো, তোমার এইসব বুকুনি না অন্য জায়গা দেবে, হ্যাঁ ভাস্কর ঘোষকে দেবে না। হ্যাঁ, বুকুনি দিচ্ছি। তুমি ভালো ভালো কথা বলো, ভালো সেজে থাকো, আর বাড়ির সবাই তোমাকে নিয়ে একদম গদ গদ করে। হ্যাঁ করে তো। আর শোনো, তুমি একটা মিথ্যেবাদী। হ্যাঁ, তোমার মাথায় গিজ গিজ করছে শয়তানি বুদ্ধি। অনেকক্ষণ ধরে তুই ওই শাড়িকে চাল, তাই বলছি চুপ কর, নাহলে দিতে কি করবি? কি করবি? মারবি? মারবি আমায়? মারবি তো? ভাস্কর 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 মারবি? চল। ছাড় তো আমাকে, মারবি নাকি তুই আমাকে? শোন, তোর মধ্যে একটা গোয়েন আচল ধরা মেরুদণ্ডী প্রাণীর ক্ষমতা নেই রে আমায় মারা, ঠিক আছে? ক্ষমতা নেই। তাই বলে যাচ্ছিস তুই? বড় গৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।